একদা এক গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাই ছিল অত্যন্ত ধনী, আর ছোট ভাই ফরিদ খান তার জীবন কাটাত চরম দারিদ্র্যের মধ্যে। তারা দুজনেই আলাদা বাড়িতে থাকত। বড় ভাই রশিদ আহমেদ ধন সম্পত্তির প্রাচুর্যে ডুবেছিল। অপরদিকে ছোট ভাই ফরিদের সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না। দুবেলা খাওয়ার জোটানো তার জন্য কঠিন ছিল। এত অভাব সত্ত্বেও ফরিদ ছিল অত্যন্ত দয়ালু ও সৎ হৃদয়ের মানুষ। শুকনো খাবার খেয়েও সে আল্লাহর শকর আদায় করত। ধনীদের মতো তার মনে কোনো বড় আকাঙ্ক্ষা ছিল না, বরং আল্লাহ তাকে এমন এক মানসিক শান্তি দিয়েছিলেন যা অনেক ধনীও অধরা ছিল। ফরিদ শুধু সৎ ও দয়ালু ছিল না, তার বাড়িতে আসা যে কোনো অতিথির প্রতি সে অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। কোনো পথিক তার বাড়িতে এলে সে নিজের সাধ্যমতো তার সেবা করত। ফরিদের একটি দৈনিক অভ্যেস ছিল, সে প্রতিদিন বাগানে গিয়ে পাখিদের দানা দিত। সব সময় সে তার উপার্জনের কিছু অংশ গরিবদের মধ্যে দান করত, কারণ তার বিশ্বাস ছিল পাখিদের সাহায্য করলে এবং গরিবদের দান করলে আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত খুশি হন এবং তার সমস্যা দ্রুত সহজ করে দেন। এর বিপরীতে বড় ভাই রশিদ আহমেদ ধনী হওয়া সত্ত্বেও ছিল অত্যন্ত কৃপণ। তার বাড়িতে কোনো অতিথি এলে তার মুখের রং উড়ে যেত। কোনো গরিব আত্মীয় তার বাড়িতে আসুক এটা সে একদমই পছন্দ করত না, কারণ তার মনে হতো লোকেরা তার সম্পদের লোভে তার কাছে আসে। তার ধনী হওয়ার ওপর ছিল চরম অহংকার ও গর্ব, এবং সে গরিবদের একেবারেই তুচ্ছ মনে করত। একদিন এক বয়স্ক ব্যক্তি গ্রামে এলেন। তিনি রশিদ আহমেদের বিশাল অট্টালিকা দেখে তার দরজায় টোকা দিলেন। রশিদ আহমেদ বাইরে এলে বয়স্ক লোকটি বললেন, বাবা, তুমি কি আমাকে একদিনের জন্য তোমার বাড়িতে আশ্রয় দিতে পারো? আমি খুব ক্লান্ত এবং আমার খুব খিদে পেয়েছে। রশিদ আহমেদ তার কথা শুনে তাকে তাড়িয়ে দিয়ে বলল, আরে বুড়ো সাহেব, তোমার কি এই প্রাসাদের মতো বাড়িকে সরাইখানা মনে হচ্ছে? আমার বাড়িতে তোমার মতো ফকির মানুষের জন্য কোনো জায়গা নেই। এই গ্রামে তোমার মতো আরও অনেক গরিব লোক থাকে, তুমি তাদের মধ্যে কারোর বাড়িতে চলে যাও। বরং আমার কথা শোনো, তুমি তোমার সামনে একটি ভাঙাচোরা বাড়ি দেখতে পাচ্ছ? তাতে ফরিদ খান নামে একজন লোক থাকে যে অত্যন্ত সৎ ও দয়ালু এবং যে কোনো আগত ফকির বা অতিথির সম্মান করে। সে তোমাকে অবশ্যই তার বাড়িতে থাকতে দেবে। বয়স্ক ব্যক্তিটি বুঝতে পারলেন যে রশিদ আহমেদ একজন অত্যন্ত কৃপণ মানুষ, তাই সে সঙ্গে সঙ্গে তার দরজা থেকে চলে গেলেন এবং সরাসরি ফরিদ খানের বাড়ির দরজায় গিয়ে টোকা দিলেন। ফরিদ হাসি মুখে বাইরে এলো এবং বলল, বলুন হাজি সাহেব, কিভাবে আগমন হলো? বয়স্ক ব্যক্তি উত্তর দিলেন, বাবা, আমি খুব ক্লান্ত। তার কথা শেষ হওয়ার আগেই ফরিদ তাকে ভেতরে আসতে বলল। হাজি সাহেব, আগে আপনি ভেতরে আসুন, বাকি কথা আমরা ভেতরে বসে বলবো। তারপর ফরিদ বয়স্ক ব্যক্তিটিকে ঘরের ভেতরে নিয়ে গেল, তাকে বসিয়ে সবার আগে জলপান করালো। জলপান করার পর বয়স্ক ব্যক্তি বলতে লাগলেন, বাবা, আমি এই গ্রামে একটি খুব জরুরি কাজে এসেছি। বাবা, আমার রাত কাটানোর জন্য একটি আশ্রয় দরকার, কাল সকালে আমি চলে যাব। বয়স্ক ব্যক্তির কথা শুনে ফরিদ বলতে লাগল, হাজি সাহেব, আপনি এটাকে নিজের বাড়িই মনে করুন, আপনি এখানে যতদিন থাকতে চান থাকতে পারেন। এটা শুনে সেই বয়স্ক ব্যক্তি খুব খুশি হলেন এবং ফরিদকে দোয়া দিতে লাগলেন। তারপর রাত হলে ফরিদ সেই বয়স্ক ব্যক্তির সামনে খাবার রাখল। খাবারে শুধু একটি শুকনো রুটি আর জলই ছিল। এটা দেখে সেই বয়স্ক সাহেব বুঝতে পারলেন যে ফরিদের অবস্থা মোটেই ভালো নয়, কিন্তু তার হৃদয় অনেক বড়। বয়স্ক সাহেব সেই রুটি খুব আনন্দের সাথে খেলেন। খাবার খাওয়ার পর তিনি ফরিদকে বলতে লাগলেন, বাবা, আমি যে কাজের জন্য এখানে এসেছি, আমি চাই যে আমি তোমাকেও তাতে সামিল করে নিই, যাতে তোমার অবস্থাও কিছুটা বদলে যায়। ফরিদ এটা শুনে বলল, হাজি সাহেব, আমি আপনার কথা ঠিকমতো বুঝতে পারলাম না, আপনি কোন কাজে আমাকে সামিল করতে চান? তখন সেই বয়স্ক ব্যক্তি ধীর স্বরে বললেন, বাবা, আজ থেকে 50 বছর আগে আমি এই গ্রামেই থাকতাম। তখন আমার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না। আমার কাছে অনেক সোনার মুদ্রা এবং দামি জিনিসপত্র ছিল। আমার পুরো পরিবার ছিল, যেখানে আমার স্ত্রী এবং 2টি সন্তান ছিল। একদিন যখন আমার স্ত্রী এবং সন্তানেরা নৌকা করে অন্য গ্রামে যাচ্ছিল, তখন নৌকা উল্টে যাওয়ায় তাদের মৃত্যু হয়। যেহেতু আমি তাদের সাথে ছিলাম না, তাই আমি বেঁচে যাই। আমার পুরো পরিবার শেষ হয়ে যাওয়ায় আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি অনেক দিন পর্যন্ত আমার বাড়ি থেকে বের হইনি। আমি বাইরের দুনিয়ার সাথে আমার সম্পর্ক ছিন্ন করেছিলাম এবং এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আমাকে আমার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটাতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমি একটি দীর্ঘ সফরের বের হওয়ার কথা ভাবলাম, যেখানে আল্লাহর নেক বান্দারা থাকেন এবং তারা সেখানে থেকে শুধু আল্লাহর ইবাদত করেন।
আমার সফর বেশ লম্বা হতে যাচ্ছিল, তাই আমি আমার সমস্ত সম্পদ কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিলাম। আমি আমার সমস্ত ধন সম্পদ একত্রিত করে কাছের জঙ্গলে লুকিয়ে রাখলাম, কিন্তু 2টি সোনার ইঁট আমি নিজের কাছে রাখলাম, যাতে তা বিক্রি করে কিছু টাকা পেতে পারি এবং আমার সফরে যেতে পারি। আর তারপর আমি আমার সমস্ত সম্পদ জঙ্গলে লুকিয়ে রাখলাম এবং আল্লাহর সন্ধানে বেরিয়ে পড়লাম। সফর করতে করতে আমার অনেক দিন কেটে গেল। অনেক দিন সফর করার পর একদিন যখন আমি অন্য একটি শহরে পৌঁছালাম, তখন আমার কিছু টাকার প্রয়োজন হলো। তখন আমি সেই সোনার ইট শহরের এক জহরির কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। যখন আমি সেই ইট নিয়ে জহরির কাছে গেলাম এবং তাকে সেই সোনার ইট দেখালাম, তখন সেই ইটের দাম দেওয়ার পরিবর্তে সেই জহরের মনে লোভ চলে এলো এবং সে আমার উপর চুরির মিথ্যে অভিযোগ লাগিয়ে দিল এবং আমাকে ফাঁসিয়ে দিল। আর তারপর সেখানকার কোতোয়াল আমার একটা কথাও শুনল না এবং আমাকে চুরির অভিযোগে কারাগারে ফেলে দিল। আজ আমি অনেক বছর পর নিজের গ্রামে ফিরে এসেছি এবং এখন আমি আমার সেই লুকানো সম্পদ বের করতে চাই। তাই আমি চাই যে তুমিও এই কাজে আমার সাথে থাকো। যদি তুমি আমার সাথে থাকো, তাহলে আমি সেই গুপ্তধনের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব। ফরিদ সেই বয়স্ক সাহেবের কথা শুনে খুব খুশি হলো এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। বয়স্ক সাহেব সেই রাতে ঘরেই কাটালেন, আর সকালে সূর্য ওঠার আগেই তারা দুজনের লোকের নজর এড়িয়ে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলের ভেতরে পৌঁছে সেই বয়স্ক ব্যক্তি ফরিদকে বলতে লাগলেন যে এই সেই গাছ যার নিচে আমি গুপ্তধন লুকিয়েছিলাম। তুমি এই জায়গাটা খোঁড়া শুরু করো। ফরিদ খোঁড়ার জন্য কোদাল বের করল এবং সেই জায়গাটা খুঁড়তে লাগল। কিছুক্ষণ খোঁড়ার পর সে সিন্দুক দেখতে পেল। সে কোদাল একপাশে রেখে সিন্দুক বের করে বয়স্ক সাহেবের সামনে রেখে দিল। আর তারপর তারা দুজনে সেই সিন্দুক নিয়ে নিজেদের বাড়ি ফিরে এলো। বাড়িতে পৌঁছে যখন তারা সেই সিন্দুক খুলল, তখন তার ভেতরে সোনার ইট এবং সোনার মোহর ভরা ছিল, যা দেখে ফরিদ অবাক হয়ে গেল। বয়স্ক সাহেব তার থেকে অর্ধেক সোনা বের করে ফরিদকে দিয়ে দিলেন এবং বাকি অর্ধেক সোনা সিন্দুকেতেই পড়ে থাকতে দিলেন। আর তারপর বয়স্ক সাহেব ফরিদকে বলতে লাগলেন, বাবা, এই সোনা খুব সাবধানে ব্যবহার করবে। এমন না হয় যে তুমিও আমার মতো কোনো বিপদে পড়ে যাও, কারণ আমার কাছে তো শুধু 2টো সোনার ইট ছিল, যা দেখে জহরের মনে লোভ চলে এসেছিল এবং সে আমাকে ফাঁসিয়েছিল। আর তোমার কাছে তো এই মুহূর্তে অনেক গুপ্তধন আছে, তাই তুমি লোকেদের থেকে বেঁচে থেকো। ফরিদকে সব কথা বোঝানোর পর বয়স্ক সাহেব তার সিন্দুক একটা বড় কাপড়ের ঝোলায় ভরলেন এবং তারপর বলতে লাগলেন যে এই গুপ্তধন এখন আমার কোনো কাজে লাগবে না। আমি এই সব গুপ্তধন গরিবদের মধ্যে বিতরণ করে দেব। এছাড়া জঙ্গলে আরও একটি জায়গা আছে যেখানে আমার বাকি গুপ্তধন রয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা ফরিদের স্ত্রীও এই কথা শুনছিল। ফরিদ বয়স্ক সাহেবকে দরজা পর্যন্ত ছেড়ে এলো, আর তারপর যখন সে নিজের ঘরে ফিরে এলো, তখন তার স্ত্রী সঙ্গে সঙ্গে তার কাছে এলো এবং গুপ্তধন দেখে সে খুশি হয়ে গেল। ফরিদের স্ত্রী বলতে লাগল যে এই গুপ্তধন বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব, তারপর নিজেদের সব ইচ্ছা পূরণ করব। এরপর ফরিদ অল্প অল্প করে সেই গুপ্তধন বিক্রি করতে শুরু করল। দেখতে দেখতে ফরিদের অবস্থা এখন বদলাতে শুরু করেছিল। সে সবার আগে তার পুরানো বাড়ির জায়গায় একটি বড় বাড়ি তৈরি করালো, কিন্তু এত ধনী হয়ে যাওয়ার পরেও তার মনে মোটেই অহংকার আসেনি। তার বাড়িতে যে কোনো অতিথি আসত, সে আগের থেকেও বেশি করে তার আপ্যায়ন করত এবং এছাড়া সে এখনও পাখিদের দানা দিতে ভোলেনি। সে প্রতিদিন সকালে আগের মতোই বাগানে যেত এবং পাখিদের দানা দিত ও তাদের সাথে কথা বলার চেষ্টা করত। সে এখনও তার উপার্জনের কিছু অংশ গরিব ও মিসকিনদের মধ্যে দান হিসেবে বিতরণ করত, কারণ তার বিশ্বাস ছিল যে তার কাছে যে এই সম্পদ এসেছে তা দান ও দয়ার ফলেই এসেছে, কারণ সে জানত যে দানের ফল কখনো না কখনো অবশ্যই ফিরে আসে। তার সততা ও উদারতা দেখে এখন গ্রামের লোকেরাও তাকে আগের থেকে বেশি সম্মান করতে লাগল। তার ধনী হবার খবর যখন তার বড় ভাই রশিদ আহমেদ পেল, তখন সে তার স্ত্রীকে নিয়ে ছোট ভাই ফরিদের বাড়িতে পৌঁছে গেল এবং খুব অবাক হয়ে দেখতে লাগল যে তার ছোট ভাই যে আগে এত গরিব ছিল, আজ এত ধনী কিভাবে হয়ে গেল। কিন্তু ফরিদও এই বিষয়ে তাকে কিছু বলল না এবং শুধু এটুকুই বলল যে এসব আল্লাহর মেহেরবানি এবং আমার সততার ফল। ফরিদ এবং রশিদ আহমেদের স্ত্রীরা একে অপরকে খুব হিংসা করত, আর তারপর রশিদ আহমেদের স্ত্রী ফরিদের স্ত্রীকে হিংসা করে বলতে লাগল, তোমরা যতই ধনী হও না কেন, কিন্তু আমাদের বরাবরই কখনো করতে পারবে না। এটা শুনে ফরিদের রাগ হলো এবং তার মুখ থেকে এই কথা বেরিয়ে গেল যে আমাদের কাছে তো এখনও আরও গুপ্তধন আছে, যা জঙ্গল থেকে বের করে আমরা তোমাদের চেয়েও বেশি ধনী হয়ে যাব।
রশিদ আহমেদের স্ত্রী, যে খুব ধূর্ত এবং প্রতারক মহিলা ছিল, বাড়ি গিয়ে তার স্বামী রশিদ আহমেদকে বলতে লাগল, তোমার ভাই জঙ্গল থেকে কোনো গুপ্তধন বের করে এনেছে, যা দিয়ে সে ধনী হয়েছে। তার স্ত্রী আমাকে বলছিল যে জঙ্গলে এখনও আরও গুপ্তধন আছে, যা বের করে সে আমাদের চেয়েও বেশি ধনী হয়ে যাবে। আমি চাই না যে এই গ্রামে আমাদের চেয়েও বেশি ধনী কেউ হোক। আপনি যে কোনো উপায়ে জঙ্গলে পুঁতে রাখা সেই গুপ্তধন খোঁজার চেষ্টা করুন, যাতে আমি আপনার ভাই ফরিদের স্ত্রীকে দাঁত ভাঙা জবাব দিতে পারি। রশিদ আহমেদ তার স্ত্রীর কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল, কিন্তু জঙ্গল থেকে গুপ্তধন খোঁজা এত সহজ কাজ নয়। আমার তো মনে হয় সেই বয়স্ক সাহেব, যাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তিনিই ফরিদকে সেই গুপ্তধনের রহস্য সম্পর্কে বলেছেন, কারণ সেই বয়স্ক ব্যক্তি এর আগে কখনো আমাদের গ্রামে দেখা যায়নি এবং তার এখান থেকে যাওয়ার পরেই ফরিদ এত ধনী হয়েছে। আসল কথা ছিল যে রশিদ আহমেদও চাইত না যে তার ভাই তার চেয়েও বেশি ধনী হয়ে যাক, এবং তখন সে গুপ্তধন খোঁজার সিদ্ধান্ত নিল। যদিও সেই গুপ্তধন তো তার ছিলই না, অন্যের গুপ্তধন বের করা যে চুরির কাজ, সে বিষয়ে তার কোনো পরোয়া ছিল না। তার মাথায় তো শুধু গুপ্তধনেরই ভূত সওয়ার ছিল। এখন তো সে সব সময় তার ভাই ফরিদের ওপর নজর রাখতে লাগল। এভাবেই কিছুদিন কেটে গেল এবং এর কিছুদিন পর সেই বয়স্ক সাহেব আরও একবার সেই গ্রামে ফিরে এলেন। তখন রশিদ আহমেদ তাকে গলি দিয়ে যেতে দেখল। এখন তো রশিদ আহমেদ সেই বয়স্ক ব্যক্তির প্রতিটি কাজের ওপর নজর রাখতে শুরু করেছিল। গ্রামে প্রবেশ করার সাথে সাথেই সেই বয়স্ক ব্যক্তি সরাসরি ফরিদের দরজায় গেলেন। যখন সে ফরিদের এত বড় বাড়ি দেখল, তখন খুব খুশি হল এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, এই সৎ এবং নেক হৃদয়ের মানুষকে আরও উচ্চতায় পৌঁছে দিও, কারণ এই তোমার বান্দা প্রতিদিন বাগানে গিয়ে পাখিদের দানা দেয় এবং তাদের খেয়াল রাখে, এবং এই তোমার বান্দা তার উপার্জনের কিছু অংশ গরিব ও মিসকিনদের মধ্যে দান হিসেবে বিতরণ করে। ইয়া আল্লাহ, তুমি তার রিজিক বৃদ্ধি করো। আর তারপর এত দোয়া করার পর বয়স্ক ব্যক্তি ফরিদের দরজায় টোকা দিলেন। যখন ফরিদ বাইরে এলো, তখন বয়স্ক সাহেবকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। ফরিদ বয়স্ক সাহেবকে ভেতরে আসতে বলল, কিন্তু বয়স্ক সাহেব বললেন, বাবা, আমি একটি খুব জরুরি কাজে এখানে এসেছি, তুমি কিছুক্ষণের জন্য আমার সাথে চলো, আমার তোমার সাথে একটি খুব জরুরি কথা বলার আছে। আর তারপর ফরিদ এবং সেই বয়স্ক ব্যক্তি দুজনেই জঙ্গলের দিকে চলতে লাগল। রশিদ আহমেদ তাদের পিছু করছিল। সেই বয়স্ক ব্যক্তি ফরিদকে বলতে লাগলেন, বাবা, হতে পারে যে কিছুদিন পর্যন্ত আমি আর এই গ্রামে আসতে পারবো না, তাই আমি তোমাকে সেই দ্বিতীয় গুপ্তধনের রহস্য বলে যাচ্ছি, যা এই জঙ্গলেই অন্য একটি জায়গায় পুঁতে রাখা আছে। আমার যাওয়ার পর তুমি সেই গুপ্তধন বের করে নিও এবং তার নিজের কাছে নিরাপদে রেখো। সময় এলে আমি সেই গুপ্তধন তোমার কাছ থেকে নিয়ে নেব। কিছুক্ষণ জঙ্গলে চলার পর তারা গুপ্তধনের জায়গায় পৌঁছে গেল এবং তারপর বয়স্ক সাহেব ফরিদকে সেই গুপ্তধনের জায়গাটি দেখিয়ে দিলেন। রশিদ আহমেদ যে তাদের পিছু করছিল, সেও এসব কিছু দেখছিল। সেও সেই পুরো রাস্তাটা তার মাথায় মনে করে নিল, যেখানে গুপ্তধন পুঁতে রাখা ছিল, এবং তারপর খুশিতে সে তার বাড়ি ফিরে এলো। বাড়ি পৌঁছে সে তার স্ত্রীকে বলল যে আমি গুপ্তধনের সব রহস্য জেনে গেছি, এখন খুব শীঘ্রই আমি গুপ্তধন সেখান থেকে বের করে আনব। এটা শুনে রশিদ আহমেদের স্ত্রী খুব খুশি হল এবং বড় অহংকারের সাথে বলতে লাগল, এখন এই গ্রামে আমাদের চেয়ে বেশি ধনী কেউ হতে পারবে না, কারণ আমার স্বামীও জঙ্গলে থাকা একটি গুপ্তধন পেয়ে গেছে, যা বের করে আমরা আবার তোমাদের থেকে এগিয়ে যাব। এত কথা বলে সে গর্বের সাথে নিজের বাড়ি ফিরে গেল। সন্ধ্যের সময় যখন ফরিদ নিজের বাড়ি ফিরে এলো, তখন তার স্ত্রী বলতে লাগল, তোমার বড় ভাই রশিদ আহমেদের স্ত্রী এসেছিল এবং সে বলছিল যে তোমার ভাইও জঙ্গলে কোনো গুপ্তধনের জায়গা সম্পর্কে জানতে পেরেছে এবং সেও জঙ্গল থেকে গুপ্তধন বের করে আমাদের চেয়ে বেশি ধনী হয়ে যাবে। তখন ফরিদ বলল, কিন্তু তারা জঙ্গলে গুপ্তধন থাকার ব্যাপারে কিভাবে জানতে পারল? তখন ফরিদের স্ত্রীর নিজের বোকামির জন্য খুব লজ্জা হলো এবং ফরিদকে বলতে লাগল, গতবার যখন তোমার ভাই ও ভাবি আমাদের বাড়ি এসেছিল, তখন তোমার ভাবি আমাকে ছোট করার চেষ্টা করেছিল। তখন আমি রাগে এসে বলে ফেলেছিলাম যে আমাদের কাছে তো আরও গুপ্তধন আছে। এটা শুনে ফরিদ বলতে লাগল, আরে বোকা মহিলা, আমি তোমাকে আগেই বুঝিয়েছিলাম যে তুমি শুধু আম খাও, গাছ গুনো না, মানে তুমি গুপ্তধনের ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলবে না। আমার মনে হয় আমার ভাই আমাকে সেই বয়স্ক সাহেবের সাথে জঙ্গলে যেতে দেখে ফেলেছে। আমার ভাই সেই গুপ্তধন সেখান থেকে বের করার আগেই আমাকে আজ রাতেই সেই গুপ্তধন সেখান থেকে বের করে কোনো নিরাপদ জায়গায় পৌঁছাতে হবে। তুমি এই কথা আর কাউকে বলবে না। আর তারপর ফরিদ সেই রাতেই জঙ্গল থেকে গুপ্তধন বের করে তাকে নিজের বাড়িতে নিয়ে এলো এবং একেবারে নিরাপদে নিজের বাড়িতে লুকিয়ে রাখল। পরের রাতে রশিদ আহমেদ জঙ্গলে সেই জায়গায় পৌঁছে গুপ্তধন খোঁড়া শুরু করল,
কিন্তু যখন সে দেখল যে সেখানে কোনো গুপ্তধন নেই, তখন সে খুব অবাক হয়ে গেল এবং ভাবতে লাগল যে তার ছোট ভাই তো খুব চালাক, হয়তো সে আমার এই কাজের ব্যাপারে আগেই জানতে পেরেছিল এবং সে আমার আগেই এখান থেকে গুপ্তধন বের করে নিয়ে গেছে। অন্যদিকে সেই রাতে রশিদ আহমেদের বাড়ি একেবারে ফাঁকা ছিল। তখন সুযোগ বুঝে চোররা তার বাড়িতে হানা দিল এবং তার বাড়ি থেকে সমস্ত মাল ও দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল। রশিদ আহমেদ যখন তার বাড়ি পৌঁছল, তখন তার মুখ শুকনো ছিল এবং তার স্ত্রীও খুব চিন্তিত দেখাচ্ছিল। একে অপরকে চিন্তিত দেখে দুজনেরই মুখের রং উড়ে গেল। রশিদ আহমেদ তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগল, তোমার কি হয়েছে? তোমার মুখের হাওয়া কেন উড়ে গেছে? তখন তার স্ত্রী বলল, আপনার যাবার পর কিছু চোর বাড়িতে এসেছিল এবং তারা বাড়ি থেকে সবকিছু লুট করে পালিয়ে গেছে, তাই আমি চিন্তিত। কিন্তু আপনি বলুন যে আপনি খালি হাতে কেন এসেছেন? আমাদের গুপ্তধন কোথায়? এতে রশিদ আহমেদ নিজের মাথায় হাত চাপড়ে এবং বলল, গুপ্তধন সেখানে ছিল না, হয়তো আমার ভাই আগেই সেখান থেকে গুপ্তধন বের করে ফেলেছে। বেশি ধনী হওয়ার চক্করে আমরা পুরোপুরি বরবাদ হয়ে গেলাম, আর এইসব কিছু তোমার লোভের কারণে হয়েছে। তুমি সেই মাল পাওয়ার চেষ্টা করেছ যা আমাদের ছিলই না, আর দেখো আমরা তো নিজেদের মাল থেকেও হাত ধুয়ে বসলাম। না তুমি ফরিদ এবং তার স্ত্রীর সাথে হিংসা করতে, না আমাদের এই অবস্থা হতো। কিছুদিন পর যখন সেই বয়স্ক সাহেব ফরিদের কাছে আরও একবার ফিরে এলেন, তখন ফরিদ পুরো ঘটনা বলল এবং বাকি গুপ্তধন বয়স্ক সাহেবের সামনে রেখে দিল। কিন্তু বয়স্ক সাহেব সেই সব গুপ্তধন ফরিদকেই দিয়ে দিলেন এবং বলতে লাগলেন, এই সব গুপ্তধন তোমার সততার পুরস্কার। আমি ভোলা এত বয়সে এত সম্পদ দিয়ে কি করব? ফরিদ সেই বয়স্ক সাহেবকে বলতে লাগল, হাজ্জি সাহেব, আমার মন চায় যে আপনি এখন আর কোথাও যাবেন না, বরং এখানেই আমাদের সাথে থাকুন। আমি আপনার মধ্যে আমার বাবাকে দেখতে পাই। আপনি কি আমাকে নিজের ছেলে মনে করে আমার সাথে থাকতে পারেন না? বয়স্ক সাহেবের ফরিদের এই কথা খুব ভালো লাগল এবং তারপর তিনি ফরিদের সাথেই তার বাড়িতে থাকতে লাগলেন। ফরিদ বাকি সব গুপ্তধন গ্রামের গরিব লোকদের মধ্যে বিতরণ করে দিল এবং তারপর সে তার স্ত্রী এবং বয়স্ক সাহেবের সাথে একটি শান্তিময় জীবন কাটাতে লাগল। কিন্তু যেইমাত্র ফরিদ এবং বয়স্ক সাহেব তার ভাই রশিদ আহমেদের ব্যাপারে জানতে পারল, তখন তাদের হৃদয়ে এক অদ্ভুত ধরনের আলোড়ন সৃষ্টি হল। যদিও সে তার সাথে কখনো ভালো ব্যবহার করেনি, কিন্তু রক্তের সম্পর্ক তো ছিলই। সে সঙ্গে সঙ্গে বয়স্ক সাহেবের কাছে গেল এবং সব কথা বলল। বয়স্ক সাহেব দীর্ঘশ্বাস নিয়ে বললেন, বাবা ফরিদ, এটা আল্লাহর ইচ্ছা। মানুষের পুণ্য এবং পাপের হিসাব ওপরওয়ালা নিজেই রাখেন, কিন্তু আমাদের আত্মীয়দের সাহায্য করা থেকে মুখ ফেরানো উচিত নয়। চলো আমরা রাশেদের বাড়ি যাই, হয়তো এটা তার তওবার সময়। ফরিদ সম্মতি জানালো এবং দুজনেই সেই বিশাল বাড়ির দিকে চলল, যা এখন ভাঙাচোরা মনে হচ্ছিল। রাশেদের বাড়ি আগের মতো চাকচিক্যময় ছিল না। দরজায় টোকা দিতেই রশিদের স্ত্রী বাইরে বেরিয়ে এলো। তার মুখে বিষণ্ণতা ছেয়ে গেছিল। সে ফরিদকে দেখে চমকে গেল এবং বলল, তুমি এখানে কি করতে এসেছ? তোমার তো খুশি হওয়া উচিত যে আমরা বরবাদ হয়ে গেছি। ফরিদ নম্রভাবে বলল, ভাবি, এমন বলো না, আমরা তো শুধু খোঁজখবর নিতে এসেছি। আল্লাহ আমাদের এত দিয়েছেন যে আমরা আমাদের ভাইয়ের সাহায্য করতে পারি। বয়স্ক সাহেবও সালাম করলেন এবং ভেতরে আসার অনুমতি চাইলেন। রাশেদ আহমেদ ভেতরে বসেছিল, তার মুখ হলুদ হয়ে গেছিল। সে ফরিদ এবং বয়স্ক সাহেবকে দেখে উঠে দাঁড়ালো এবং বলল, তোমরা দুজনে এখানে আমার উপর হাসতে এসেছ? আমি জানি আমার ভুল ছিল, লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। তারপর বয়স্ক সাহেব রাশেদকে বসালেন এবং ধীর স্বরে বলতে লাগলেন, বাবা রাশেদ, আল্লাহর শুকুর যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছ। কিন্তু শুধু বুঝলেই কাজ হবে না, মানুষকে তওবা করতে হয়, আর তওবার মানে হলো মন থেকে বদলে যাওয়া। তোমার মনে আছে আমি তোমার দরজায় টোকা দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে? আল্লাহ আমাকে ফরিদের মতো নেক বান্দার সাথে মিলিয়ে দিয়েছেন, যে আমার সম্মান করেছে এবং আমার সাহায্য করেছে। তুমি ধনী ছিলে, কিন্তু তোমার মন গরিব ছিল। লোভ এবং হিংসা তোমাকে বরবাদ করে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেন, যে হিংসা করে সে নিজেই জ্বলে এবং অন্যকে জ্বালানোর চেষ্টা করে। তুমি ফরিদের হিংসা করেছ, তার সম্পদের ওপর নজর রেখেছ, কিন্তু দেখো আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন। এখন সময় এসেছে যে তুমি সৎ পথে চালো। রাশেদ মাথা নিচু করে বলল, হাজ্জি সাহেব, আমি অনেক পাপ করেছি। আমি কৃপণ ছিলাম, অহংকার করতাম, গরিবদের কিছুই মনে করতাম না। কিন্তু এখন আমার কাছে কিছুই নেই। চোররা সব লুট করে নিয়ে গেছে। আমি কি করব? বয়স্ক সাহেব হাসলেন এবং বললেন, বাবা, আল্লাহর রহমত কখনো শেষ হয় না, কিন্তু প্রথমে তোমাকে নিজের পরীক্ষা দিতে হবে। যদি তুমি এতে পাশ করো, তাহলে আমি তোমাকে এমন পথ দেখাবো যা তোমার জীবন বদলে দেবে। পরীক্ষা হলো এই যে তুমি 3 দিন পর্যন্ত গ্রামের গরিবদের সাহায্য করো। প্রতিদিন সকালে উঠে বাগানে পাখিদের দানা দাও, যেমন ফরিদ করে। তারপর তোমার পুরনো উপার্জনের যা কিছু বাকি আছে তা থেকে গরিবদের দান করো।
এবং সন্ধ্যায় মসজিদে গিয়ে নামাজ পড়ো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। পরীক্ষা শেষ হলে সে বয়স্ক সাহেবের কাছে গেল এবং বলল, হাজ্জি সাহেব, আমি মন থেকে করেছি। বয়স্ক সাহেব বললেন, বাবা, তুমি পাশ করেছ, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন, এখন দেখো কি হয়। এরপর ফরিদ রশিদকে নিজের বাড়িতে ডাকল এবং বলল, ভাই, এবার আমরা সবাই একসাথে থাকব, আল্লাহ আমাদের আবার মিলিয়ে দিয়েছেন। রশিদের স্ত্রীও বদলে গেল, সে ফরিদের স্ত্রীর কাছে ক্ষমা চাইল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে রাশেদ বদলে গেছে, লোকেরা তাকে সম্মান করতে লাগল। বয়স্ক সাহেব রাশেদকে জানালেন যে সেই গুপ্তধন যা ফরিদের কাছে ছিল তার কিছু অংশ রাশেদকেও দেওয়া যেতে পারে, কিন্তু শুধু নেক কাজের জন্য। রাশেদ মানা করে দিল এবং বলল, না হাজ্জি সাহেব, এবার আমি নিজের পরিশ্রমে কামাবো, লোভ আমাকে বরবাদ করেছিল। সময় কাটতে লাগল। ফরিদ এবং রাশেদ এখন একসাথে ব্যবসা করতে লাগল। তারা গ্রামে একটি ছোট দোকান খুলল যেখান থেকে গরিবদের সস্তায় জিনিসপত্র দিত। বয়স্ক সাহেব তাদের সাথে থাকতেন এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। একদিন গ্রামে একটি বড় ঝড় এলো, অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেল। রশিদ এবং ফরিদ মিলে সবার সাহায্য করল। রশিদ তার সমস্ত সঞ্চয় বের করল এবং গরিবদের বাড়ি তৈরি করে দিল। লোকেরা বলতে লাগল, রশিদ এখন সৎ হৃদয়ের হয়ে গেছে। বয়স্ক সাহেব দেখে খুশি হলেন এবং বললেন, দেখো বাবারা, নেক কাজ কখনো বৃথা যায় না, আল্লাহর শকর আদায় করো। আর এরপর রশিদ তার ভাইয়ের মতো সৎ এবং দয়ালু হয়ে গেল। সে তার ভাইয়ের মতো পাখিদের দানা দিত এবং তার উপার্জনের কিছু অংশ গরিব এবং মিসকিনদের মধ্যে বিতরণ করত। তার দয়ালুতা দেখে এখন সব লোক খুশিতে একসাথে জীবন কাটাতে লাগল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে সম্পদ বা দারিদ্র্য মানুষের আসল পরিচয় নয়, বরং হৃদয়ের পরিষ্কারতা, ধৈর্য এবং শুকরিয়াই মানুষকে পরিপূর্ণ করে। বড় ভাই ধনী ছিল কিন্তু তার মনে অহংকার ছিল, আর ছোট ভাই দারিদ্র্য সত্ত্বেও অল্পে তুষ্ট ছিল এবং আল্লাহর উপর বিশ্বাস রাখত। গল্পটি এই বার্তা দেয় যে যে মানুষ আল্লাহর দেওয়া নেয়ামতের উপর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাকে আরও বরকত দেন, আর যে অহংকার এবং আত্মপ্রতারণায় থাকে তার সম্পদও বরকতহীন হয়ে যায়। এই দাস্তানে আমরা এটা অনুভব করি যে শান্তি ধনী হওয়া থেকে নয়, ঈমান এবং ধৈর্য থেকে পাওয়া যায়। তাই সবসময় ন্যায়, ভালোবাসা এবং দয়ালুতাকে গ্রহণ করা উচিত, কারণ এটাই আসল সম্পদ যা দুনিয়া এবং আখিরাতে দুটোতেই কাজে আসে।